জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদের আগে হাসিনা প্রত্যাবর্তন পরিকল্পনা, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, থাকছে প্রতিবেদনে। জামায়াত আমিরের ভূমিকায় নতুন করে শক্তিশালী বাংলাদেশ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। নেত্রী হাসিনার প্ল্যান রেডি, অন্য নামে ফিরছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। সংবিধান সংস্কারের চাপ আসলে নাটক, মন্ত্রিত্বই চায় জামায়াত এনসিপি, থাকছে প্রতিবেদনে। স্বাধীনতা দিবস ঘিরে চমক, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জল্পনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঈদের আগে হাসিনার প্রত্যাবর্তন পরিকল্পনা, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়ে। বিভিন্ন রাজনৈতিক মহল, কূটনৈতিক সূত্র এবং বিশ্লেষকদের কথাবার্তায় উঠে এসেছে ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন এমন একটি পরিকল্পনা নাকি আলোচনায় রয়েছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও এই গুঞ্জন ইতোমধ্যেই দেশের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঈদের সময়কে ঘিরে জনমনে ইতিবাচক আবেগ ও ঐক্যের বার্তা থাকে। এই সময়কে কেন্দ্র করে যদি শেখ হাসিনা দেশে ফেরেন, তাহলে তা প্রতীকী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। একদিকে দলীয় নেতৃকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে, অন্যদিকে সাধারণ মানুষের কাছেও একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা পৌঁছাতে পারে। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থান করছেন শেখ হাসিনা, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান। বিভিন্ন সূত্রে জানা যায় তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। তবে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা চলছে তা এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে এই ইস্যুতে নানামুখী আলোচনা শুরু হয়েছে। দলটির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত অনেকেই মনে করছেন শেখ হাসিনার দেশে ফেরা দলকে নতুন করে সংগঠিত করতে বড় ভূমিকা রাখতে পারে। দীর্ঘ সময়ের অনিশ্চয়তার পর তার প্রত্যাবর্তন নেতৃকর্মীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে। আওয়ামী লীগের একটি অংশ মনে করছে তার উপস্থিতি দলীয় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক কর্মসূচিকে আরও গতিশীল করতে সহায়ক হবে। বিশেষ করে সম্ভাব্য নির্বাচন, রাজনৈতিক জোট ও কৌশল নির্ধারণের ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে বিরোধী শিবির, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিএনপির কিছু নেতার মতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তারা আশঙ্কা করছেন, যদি এই প্রত্যাবর্তন কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা আলোচনার বাইরে ঘটে, তাহলে তা নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে। বিএনপির অভ্যন্তরেও এ নিয়ে কৌশলগত আলোচনা চলছে বলে জানা গেছে। দলটি পরিস্থিতি অনুযায়ী তাদের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করতে চায়। কিছু বিশ্লেষক মনে করছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে বিরোধী রাজনীতিতেও নতুন করে পুনর্গঠন বা কৌশল পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সময় অনুযায়ী নিজেদের অবস্থান নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের আগে ছোট দলগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কূটনৈতিক মহলেও বিষয়টি নিয়ে নীরব আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। ফলে শেখ হাসিনার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যাবর্তন আন্তর্জাতিক মহলের দৃষ্টিতেও একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ সংবেদনশীল। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, অন্যদিকে বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট, সব মিলিয়ে যে কোনো বড় সিদ্ধান্তের প্রভাব বহুমাত্রিক হতে পারে। তাই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং তা জাতীয় রাজনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। তবে পুরো বিষয়টি এখনও গুঞ্জন ও অনানুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভরশীল। সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই এখনও স্পষ্ট বক্তব্য না আসায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক কৌশল হিসেবেই এই ধরনের তথ্য ছড়ানো হতে পারে, যাতে বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান যাচাই করতে পারে।
এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা, মতামত ও বিশ্লেষণ। কেউ কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা প্রকাশ করছেন। সব মিলিয়ে ঈদের আগে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা এখন দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। বিষয়টি বাস্তবে রূপ নেবে কিনা তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই ইস্যু ইতোমধ্যেই রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে এবং আগামী দিনগুলোতে এর প্রভাব আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। জামায়াত আমিরের ভূমিকায় নতুন করে শক্তিশালী বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমিরের সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য কি পরোক্ষভাবে শক্তি যোগাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে? নানা মহলে এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয় এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। সাম্প্রতিক সময়ে জামায়াতের শীর্ষ নেতৃত্বের কিছু বক্তব্য ও রাজনৈতিক কৌশল নিয়ে জোর আলোচনা শুরু হয়। বিশেষ করে ক্ষমতাসীন বা প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে তাদের সম্পর্ক, বিরোধ বা কৌশলগত নীরবতা সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, জামায়াত যদি সরাসরি বিরোধিতার পরিবর্তে ভিন্ন কৌশল নেয় তবে তা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জামায়াতের ঐতিহ্যগত রাজনৈতিক সম্পর্ক এই আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিনের জোটসঙ্গী হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এমন ধারণা রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। যদি এই দূরত্ব আরও বাড়ে তবে বিরোধী রাজনীতিতে বিভাজন তৈরি হতে পারে, যা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে জোট ও সমঝোতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বহুবার দেখা গেছে ছোট বা মাঝারি শক্তির রাজনৈতিক দলগুলোর অবস্থান বড় দলগুলোর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই দৃষ্টিকোণ থেকে জামায়াত আমিরের যে কোনো রাজনৈতিক বার্তা বা কৌশল এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে জামায়াতের নেতারা সরাসরি এমন কোনো অবস্থান স্বীকার করেননি যা আওয়ামী লীগকে শক্তিশালী করার ইঙ্গিত দেয়। তাদের দাবি, তারা নিজেদের রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য অনুযায়ী কাজ করছে এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে, বিরোধী শিবিরে বিভাজন বা দুর্বলতা তৈরি হলে তা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে। তবে তারা এটিকে কোনো নির্দিষ্ট দলের কৌশলের ফল হিসেবে দেখাতে রাজি নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সামনে নির্বাচন বা বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে এই ধরনের সমীকরণ আরও স্পষ্ট হতে পারে। তখন বোঝা যাবে জামায়াতের বর্তমান অবস্থান কেবল কৌশলগত নাকি তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিবর্তনের অংশ। সব মিলিয়ে বলা যায়, জামায়াত আমিরের ভূমিকাকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা এখনও অনুমান ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। তবে এই ইস্যু যে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। নেত্রী হাসিনার প্ল্যান রেডি, অন্য নামে ফিরছে আওয়ামী লীগ। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? সরকারিভাবে তার দল আওয়ামী লীগের তরফে এই নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হাসিনা নিজেও বলেছেন তিনি নিজেও দেশে ফিরতে বদ্ধপরিকর। তবে নতুন করে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন তৈরি হওয়ার কারণ পদ্মাপাড়ে ক্ষমতার পালাবদল। বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। দেশে গণতন্ত্রের রেলগাড়ি চলতে শুরু করেছে। গুঞ্জন তৈরি হওয়ার আরও দুটি কারণ রয়েছে। প্রথম কারণ, তারেক রহমানের একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার। সেখানে তাকে আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। তারেক জিয়া সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলেও বলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আবার সংসদে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য, ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত সেই ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আলো বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। তারেকের মুখে শেখ মুজিবের প্রশংসা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে একটি বিষয় কোনো সন্দেহ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছেন। এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দফতর খুলতে শুরু করেছে।
কোনো কোনো জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাধা না দেয়। যে কারণটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আসন্ন স্থানীয় নির্বাচন। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে দলের কর্মীদের একটি অডিও বার্তায় প্রস্তুতি নেবার আহ্বান জানান। তিনি বলেন যে যেখানেই থাকুন না কেন দেশে ফিরতে হবে, মাঠে নামতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো, তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজ করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর, কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরি। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। অনেকে প্রশ্ন তুলছেন, হাসিনা এতটা আত্মপ্রত্যয়ী কিভাবে হচ্ছে, যেখানে তিনি জানেন ক্ষমতায় যে দলটি রয়েছে সেই দল আওয়ামী বিরোধী। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত কিছুর পরেও দলনেত্রী কি করে বলছেন যে তিনি দেশে ফিরবেন? কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন? এই প্রসঙ্গে অনেকে ১৯৮১ সালে হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন। সেই সময় তিনি গোটা দেশ চষে বেরিয়েছিলেন, দলকে সংগঠিত করেছিলেন। বর্তমান প্রেক্ষাপট বদলে গিয়েছে। হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নন। সেই কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গেও। ফলে দেশে ফেরার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছেন। সংবিধান সংস্কারের চাপ আসলে নাটক। মন্ত্রিত্বই চায় জামায়াত, এনসিপি। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলে আপত্তি উড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে পূর্বতন তদারকি সরকার। সেখানে ছিল নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের সভা ডাকা হবে। সেই ৩০ দিন শেষ হয়েছে ১৫ মার্চ। সময়সীমা শেষ হওয়ার আগে জামায়াত এবং এনসিপির তরফে হুঙ্কার দেওয়া হয়। বলা হয় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে সরকারের পতন অবসম্ভাবী। ১৫ মার্চ অধিবেশন শুরুর দিন জামায়াত বিষয়টি নিয়ে সরব হয়। জামায়াতের আমির শাফিকুর রহমান স্পিকারের উদ্দেশ্যে বলেন, তিনি এই বিষয়ে সংসদে আলোচনা করতে চান। জবাবে স্পিকার বলেন, এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, এই বিষয়ে এখন আলোচনা করা যাবে না। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনি এই বিষয়ে সংসদে কথা বলতে পারেন, তবে তার জন্য ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো বিষয়ে সংসদে আলোচনা করতে হলে নোটিশ দিতে হয়। জামায়াতের তরফে যে বিষয়ে আলোচনার দাবি করা হচ্ছে সেই বিষয়ে দলের তরফে স্পিকারের কাছে কোনো নোটিশ দেওয়া হয়নি। সালাউদ্দিন আহমেদ যে বার্তা দিয়েছেন তা হল সংবিধান সংস্কার পরিষদের দাবিটি একদিকে অসাংবিধানিক, তাছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন। সালাউদ্দিন আহমেদ আইনের ব্যাখ্যা করে জানিয়ে দেন কেন রাষ্ট্রপতি সংবিধান পরিষদের অধিবেশন ডাকতে পারবে না আর কেন এই বিশেষ অধিবেশন ডাকার জন্য তিনি কোনো নির্দেশ দিতে পারেন না। প্রশ্ন উঠছে, জামায়াতের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কি? সংবিধান সংস্কার নাকি তারেকের কিচেন অর্থাৎ রান্নাঘরে ঢুকে পড়া? জামায়াত জানিয়েছে তাদের দাবি মানা না হলে তারা ঈদের পর রাস্তায় নামবে। হুমকি ধমকে তারা সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে। এই প্রসঙ্গে জামায়াতের আমির শাফিকুর রহমানের একটি বক্তব্য স্মরণ করা যেতে পারে। গত ৯ ডিসেম্বর রাজধানীর মিরপুরের কাফরুলে প্রচারের সময় তিনি বলেছিলেন, আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু আমরা ক্ষমতায় গেলে ৩ শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। এখানেই শেষ নয়, জামায়াতের আমির আরও বলেছিলেন, সব নাগরিকের ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা তারা দেখতে চায়। চলতি বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার তারা অবসান চায়। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যে যে আকাশচুম্বী ব্যবধান রয়েছে সেই ব্যবধান কমিয়ে আনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। শুধু কি জামাত? আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকার মিত্ররা তো ধরে নিয়েছিল যে জামায়াত ক্ষমতায় আসছে, দলের প্রধান শাফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। এই বিষয়ে আরেকটি প্রসঙ্গ তোলা যেতে পারে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট গণনায় দেখা যায় বহু কেন্দ্রে তারা এগিয়ে। তবে সার্বিক ভোটের ফলে দেখা গেল জামায়াত আসনের বিচারে বিএনপি থেকে অনেকটাই পিছিয়ে। তবে তারা প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, আর তার জেরে তারা বিএনপি সরকারকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা পাশে পেয়েছে এনসিপি সহ বেশ কয়েকটি বিএনপি বিরোধী দলকে। কিন্তু সরকার জানিয়ে দিয়েছে তারা জামায়াতের দাবি মেনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবে না। জামায়াত বলছে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে, কারণ বিএনপি একসময় এই সংবিধান সংস্কার পরিষদ বিষয়টিকে সমর্থন করেছিল। প্রশ্ন হল, জামায়াত কেন এই নিয়ে সরকারকে এত চাপ দিচ্ছে? এর পিছনে রয়েছে রাজনৈতিক হিসেবে নিকেশ।
এখানেই জামায়াতে আমিরের সেই জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ উত্থাপন করতে হয়। জামায়াত এবং এনসিপির মূল লক্ষ্য কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নয়, তাদের উদ্দেশ্যে ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করা। সেটা করতে তারা নানা কৌশল নিতে শুরু করেছে। তারা চায় মন্ত্রী হতে, চায় সমান্তরাল একটি ক্ষমতার কাঠামো নির্মাণ। সংবিধান সংস্কারের চাপ আসলে নাটক। মন্ত্রিত্বই চায় জামায়াত, এনসিপি। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলে আপত্তি উড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে পূর্বতন তদারকি সরকার। সেখানে ছিল নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের সভা ডাকা হবে। সেই ৩০ দিন শেষ হয়েছে ১৫ মার্চ। সময়সীমা শেষ হওয়ার আগে জামায়াত এবং এনসিপির তরফে হুঙ্কার দেওয়া হয়। বলা হয় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে সরকারের পতন অবসম্ভাবী। ১৫ মার্চ অধিবেশন শুরুর দিন জামায়াত বিষয়টি নিয়ে সরব হয়। জামায়াতের আমির শাফিকুর রহমান স্পিকারের উদ্দেশ্যে বলেন, তিনি এই বিষয়ে সংসদে আলোচনা করতে চান। জবাবে স্পিকার বলেন, এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, এই বিষয়ে এখন আলোচনা করা যাবে না। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনি এই বিষয়ে সংসদে কথা বলতে পারেন, তবে তার জন্য ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো বিষয়ে সংসদে আলোচনা করতে হলে নোটিশ দিতে হয়। জামায়াতের তরফে যে বিষয়ে আলোচনার দাবি করা হচ্ছে সেই বিষয়ে দলের তরফে স্পিকারের কাছে কোনো নোটিশ দেওয়া হয়নি। সালাউদ্দিন আহমেদ যে বার্তা দিয়েছেন তা হল সংবিধান সংস্কার পরিষদের দাবিটি একদিকে অসাংবিধানিক, তাছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন। সালাউদ্দিন আহমেদ আইনের ব্যাখ্যা করে জানিয়ে দেন কেন রাষ্ট্রপতি সংবিধান পরিষদের অধিবেশন ডাকতে পারবে না আর কেন এই বিশেষ অধিবেশন ডাকার জন্য তিনি কোনো নির্দেশ দিতে পারেন না। প্রশ্ন উঠছে, জামায়াতের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কি, সংবিধান সংস্কার নাকি তারেকের কিচেন অর্থাৎ রান্নাঘরে ঢুকে পড়া? জামায়াত জানিয়েছে তাদের দাবি মানা না হলে তারা ঈদের পর রাস্তায় নামবে। হুমকি ধমকে তারা সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে। এই প্রসঙ্গে জামায়াতের আমির শাফিকুর রহমানের একটি বক্তব্য স্মরণ করা যেতে পারে। গত ৯ ডিসেম্বর রাজধানীর মিরপুরের কাফরুলে প্রচারের সময় তিনি বলেছিলেন, আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু আমরা ক্ষমতায় গেলে ৩ শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। এখানেই শেষ নয়, জামায়াতের আমির আরও বলেছিলেন, সব নাগরিকের ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা তারা দেখতে চায়। চলতি বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার তারা অবসান চায়। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যে যে আকাশচুম্বী ব্যবধান রয়েছে সেই ব্যবধান কমিয়ে আনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। শুধু কি জামাত? আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকার মিত্ররা তো ধরে নিয়েছিল যে জামায়াত ক্ষমতায় আসছে, দলের প্রধান শাফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। এই বিষয়ে আরেকটি প্রসঙ্গ তোলা যেতে পারে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট গণনায় দেখা যায় বহু কেন্দ্রে তারা এগিয়ে। তবে সার্বিক ভোটের ফলে দেখা গেল জামায়াত আসনের বিচারে বিএনপি থেকে অনেকটাই পিছিয়ে। তবে তারা প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, আর তার জেরে তারা বিএনপি সরকারকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা পাশে পেয়েছে এনসিপি সহ বেশ কয়েকটি বিএনপি বিরোধী দলকে। কিন্তু সরকার জানিয়ে দিয়েছে তারা জামায়াতের দাবি মেনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবে না। জামায়াত বলছে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে, কারণ বিএনপি একসময় এই সংবিধান সংস্কার পরিষদ বিষয়টিকে সমর্থন করেছিল। প্রশ্ন হল, জামায়াত কেন এই নিয়ে সরকারকে এত চাপ দিচ্ছে? এর পিছনে রয়েছে রাজনৈতিক হিসেবে নিকেশ। এখানেই জামায়াতে আমিরের সেই জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ উত্থাপন করতে হয়। জামায়াত এবং এনসিপির মূল লক্ষ্য কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নয়, তাদের উদ্দেশ্যে ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করা। সেটা করতে তারা নানা কৌশল নিতে শুরু করেছে। তারা চায় মন্ত্রী হতে, চায় সমান্তরাল একটি ক্ষমতার কাঠামো নির্মাণ।